ওয়েলকাম টু জিওগ্রাফি আইকিউ। আজকে আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্র্যাকটিক্যাল জিওগ্রাফির প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। প্রথম ইউনিটটির নাম মানচিত্রের ধারণা। এখান থেকে পরীক্ষাতে তোমাদের মোট 2 নম্বর আসবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মোট 16টি প্রশ্ন আলোচনা করেছি। এই 16টি প্রশ্ন সলভ করলেই তোমরা পরীক্ষাতে 2 নম্বর কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন আছে, মানচিত্র কাকে বলে? নির্দিষ্ট স্কেলে ও নির্দিষ্ট অভিক্ষেপে আংশিক অথবা সমগ্র পৃথিবীর লৈখিক উপস্থাপনাকে বলে মানচিত্র। মানচিত্রে ভূপৃষ্ঠের উপাদানসমূহের অবস্থানকে নির্ভুল ও যথাযথভাবে দেখানো মানচিত্র। এটা হচ্ছে ভারতের মানচিত্র। এখানে লেখা আছে দেখো, পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনৈতিক ম্যাপ। 2 নম্বর প্রশ্ন, মানচিত্রের উপাদানগুলি কি কি? একটা মানচিত্রের মধ্যে অনেকগুলি উপাদান থাকে, যেমন এর শিরোনাম থাকে, এর স্কেল থাকে, এর মানচিত্র অভিক্ষেপ থাকে, দিক নির্দেশক রেখা থাকে, সাংকেতিক চিহ্ন থাকে, নির্দেশিকা বা সূচক থাকে এবং গ্রিডের উপস্থাপন থাকে। এইখানে দেখো একটা মানচিত্র দেওয়া আছে, এটা ভারতের মানচিত্র। ওপরে হেডিং করা আছে পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে মানচিত্রের শিরোনাম। ঠিক তার নিচে একটা স্কেল দেওয়া আছে এই মানচিত্রের ক্ষেত্রে, তাই মানচিত্রেতে স্কেল থাকবে। এবং এই মানচিত্রটার এদিকে দেখো কতগুলো অক্ষরেখা আছে এবং উপর থেকে নিচের দিকে কতগুলো দ্রাঘিমা রেখা আছে। এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো মিলে কোনো না কোনো একটা অভিক্ষেপের উপরেই কিন্তু এই মানচিত্রটা অঙ্কন করা হয়েছে। মানচিত্রের দিক নির্দেশক রেখা থাকে, অর্থাৎ মানচিত্রের কোনো মানচিত্রের উপর দিকে এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, এটাকে বলা হয় নর্থ লাইন। এটা কিন্তু দিক নির্দেশক রেখা। কিছু কিছু মানচিত্রের সাংকেতিক চিহ্ন থাকে, অর্থাৎ পি মানে কোনো একটা কিছু বোঝাবে বা এল মানে কোনো একটা কিছু বোঝাবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু সাংকেতিক চিহ্ন থাকে। নির্দেশিকা বা সূচক থাকে, আবার গ্রিডের উপস্থাপনও থাকে। তো এইগুলোই হচ্ছে কি একটা মানচিত্রের বা একটা আদর্শ মানচিত্রের বিভিন্ন উপাদান। তোমাদের পরীক্ষাতে এগুলো আসলে 1 নম্বরে আসবে যে মানচিত্রের উপাদানগুলি কি কি আলোচনা করো, তখন এই উপাদানগুলোকে লিখতে হবে। তোমাদের এখান থেকে মোট 2টো প্রশ্ন আসবে। আমি এই ভিডিওতে মোট 16টি প্রশ্ন আলোচনা করেছি। এই 16টি প্রশ্ন করলেই তোমরা প্রত্যেকেই 2টো করে প্রশ্ন কমন পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন আছে, স্কেলের ভিত্তিতে মানচিত্র কয় প্রকার ও কী কী? মানচিত্র মানে ম্যাপ, মনে রাখবে। তো মানচিত্র স্কেলের ভিত্তিতে 2 প্রকার হয়, একটা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র হয়, আর একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র হয়। পরের প্রশ্ন, বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে? ছোট এলাকা তুলনামূলকভাবে বড় করে দেখানোর মানচিত্রকে বৃহৎ স্কেল মানচিত্র বলা হয়। অর্থাৎ কোনো ছোট এরিয়াকে যখন আমরা মানচিত্রে উপস্থাপন করব এবং সেটা একটু বড় করে দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটা জমির দাগরেখা এবং প্রত্যেকটা সীমানাকে যখন আমরা সুন্দরভাবে তুলে ধরবো কোনো একটা মানচিত্রের মাধ্যমে, সেটাকে আমরা বলবো বৃহৎ স্কেলের মানচিত্র। এর সাহায্যে স্বল্প পরিসর এলাকা বা স্থানীয় এলাকার মানচিত্র আঁকা সম্ভবপর হয়। এর আরএফ হয় 1:6360 বা এর কম হয়ে থাকে। যেমন মৌজা মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, এইগুলো হলো কি? এইগুলো কিন্তু হলো এক একটা বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ। নিচে 2টো ম্যাপ দেওয়া আছে দেখো, এটা হচ্ছে একটা মৌজা ম্যাপ, যাকে আমরা বলি ক্যাডাস্ট্রাল ম্যাপ। ঠিক আছে, এটা আমাদের কোন একটা অঞ্চলের কিন্তু সম্পূর্ণ মৌজা ম্যাপ। এখানে দাগ নম্বর সহ সীমানা সহ সমস্ত কিছু দেওয়া থাকে, এটা বৃহৎ স্কেলের মানচিত্র। আর এটা হচ্ছে টোপোশিট। টোপোশিট হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তু, যেমন নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, পাহাড় পর্বত, ভূপ্রকৃতি এবং তার সাথে সাথে বিভিন্ন সামাজিক বিষয়বস্তু যেমন জনবসতি, রাস্তাঘাট, এইগুলোকে দেখানো হয়ে থাকে। তো এই দুটোই কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্র। এদের আরএফ কিন্তু সবসময় 1:63,360 হয় বা এর কম হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলা হয়? বড় এলাকাকে তুলনামূলকভাবে ছোট করে দেখানোর মানচিত্রকে ক্ষুদ্র স্কেল মানচিত্র বলা হয়। সমগ্র পৃথিবী বা কোনো একটি মহাদেশ বা কোনো একটা দেশকে যখন একটা পেজের মধ্যে দেখাবো বা একটা খাতার মধ্যে দেখাবো বা ছোট পরিসর অংশে অঙ্কন করে দেখাবো, তখন সেটাকে বলা হয় ক্ষুদ্র স্কেল মানচিত্র। পরের প্রশ্ন, ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলা হয়? বড় এলাকাকে তুলনামূলকভাবে ছোট করে দেখানোর মানচিত্রকে ক্ষুদ্র স্কেল মানচিত্র বলা হয়। অর্থাৎ কোনো বড় এরিয়া, যেমন সম্পূর্ণ পৃথিবী হতে পারে বা পৃথিবীর কোনো একটা গোলার্ধের অংশ হতে পারে বা কোনো একটা মহাদেশ হতে পারে, তো সেটাকে যখন আমরা মানচিত্র অঙ্কন করে দেখাবো, তখন সেটাকে বলবো ক্ষুদ্র স্কেল মানচিত্র। অর্থাৎ বৃহৎ এলাকাকে ছোট করে দেখানোর মানচিত্রকেই বলা হয় ক্ষুদ্র স্কেল মানচিত্র। এর উদাহরণগুলো মনে রাখবে, একটা হচ্ছে দেওয়াল মানচিত্র আর একটা হচ্ছে অ্যাটলাস মানচিত্র। এটা হচ্ছে একটা দেওয়াল মানচিত্র, যেটা আমরা দেওয়ালে টানিয়ে রাখি, যার ভারতের ম্যাপ হতে পারে, পৃথিবীর ম্যাপ হতে পারে, এশিয়া মহাদেশের ম্যাপ হতে পারে। তো এইগুলোকে আমরা বলবো দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ। আর এটা হচ্ছে অ্যাটলাস মানচিত্র। অ্যাটলাস মানচিত্র কি?
অ্যাটলাস মানচিত্র হলো একটি বইয়ের মধ্যে বিভিন্ন মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ বা গোলার্ধ অনুসারে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের সমস্ত দেশ ম্যাপের মধ্যে মানে বইটার মধ্যে পেজ বাই পেজ আঁকা থাকে এবং তার ডেসক্রিপশন দেওয়া থাকে। তো এটাকে বলবো আমরা অ্যাটলাস ম্যাপ। এটা দুই রকমের হয়, একটা স্কুল অ্যাটলাস হয় আর একটা হচ্ছে বড়দের জন্য অ্যাটলাস ম্যাপ হয়। 6 নম্বর প্রশ্ন, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যে মানচিত্রে সম্পত্তির মালিকানা সীমারেখা দ্বারা চিহ্নিত থাকে এবং ভূমির ব্যবহার দাগ নম্বর সহ থাকে তাকে বলা হয় মৌজা মানচিত্র। আমাদের দেশে এই জাতীয় মানচিত্র 16 ইঞ্চিতে 1 মাইল স্কেলে ধরা হয়। এটা একটা কিন্তু মৌজার মানচিত্র। এই মৌজার মানচিত্রের মধ্যে প্রত্যেকটা সীমা থাকে স্পষ্ট করে এবং তার সাথে সাথে দাগ নম্বরও কিন্তু উল্লেখ থাকে এবং ওই এরিয়াতে বা ওই জায়গাটাতে ওই ভূমিটা বা ওই জমিটা কী কাজে ব্যবহার করা হয় সেটাও কিন্তু উল্লেখ করা থাকে এই মৌজা মানচিত্রে বা ক্যাডাস্ট্রাল মানচিত্রে। পরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলা হয়? যে মানচিত্রে কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক বৈশিষ্ট্য একই সঙ্গে থাকে তাকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলা হয়। ভারতীয় জরিপ বিভাগ অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া বা SOI এই মানচিত্র কিন্তু প্রকাশ করে থাকে। আর এর স্কেল হয় কত না 1:50,000 থেকে 1:2,50,000 পর্যন্ত কিন্তু এর স্কেল হয়ে থাকে। এটা একটা কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা টোপোশিটের মানচিত্র। এইখানে কি থাকে না বিভিন্ন প্রাকৃতিক বিষয় থাকে, তার সাথে সাথে বিভিন্ন আর্থসামাজিক বিষয়গুলোও থাকে। প্রাকৃতিক বিষয়ের মধ্যে যেমন নদ নদী হতে পারে, ভূপ্রকৃতি হতে পারে, স্বাভাবিক উদ্ভিদ হতে পারে এবং আর্থসামাজিক বিষয়ের মধ্যে যেমন রাস্তাঘাট, তারপর জনসংখ্যা, এই জিনিসগুলো কিন্তু এই মানচিত্রে একসাথে দেখানো হয়। তাই এটাকে বলা হয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। পরের প্রশ্ন, দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ কাকে বলা হয়? ক্লাসে একসাথে বহু ছাত্রছাত্রীকে দেখাতে এই মানচিত্র কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সমগ্র পৃথিবী হতে পারে বা মহাদেশ হতে পারে বা কোনো একটা দেশের মানচিত্রকে যখন আঁকা থাকে এই মানচিত্রে এর RF কত হয় না 1:10 লক্ষের বেশি হয়ে থাকে। এটা একটা কিন্তু ওয়াল ম্যাপ বা দেওয়াল মানচিত্র। সাধারণত দেওয়ালও টানানো হয় দেখেই এটাকে বলা হয়ে থাকে দেওয়াল মানচিত্র। পরের প্রশ্ন, অ্যাটলাস মানচিত্র কাকে বলা হয়? খুব ছোট স্কেলে বইয়ের আকারে পৃথিবী হতে পারে, গোলার্ধ হতে পারে, মহাদেশ হতে পারে, দেশ হতে পারে প্রভৃতিকে কিন্তু দেখানো হয়ে থাকে এই অ্যাটলাস মানচিত্রে। এর RF কত হয় না 1:10 লক্ষ হয়ে থাকে। এটা একটা অ্যাটলাস মানচিত্র বা অ্যাটলাস ম্যাপ। এটা আসলে একটা বই। এই বইয়ের মধ্যে অনেকগুলো পেজ থাকে এবং প্রত্যেকটা পেজে গোলার্ধ অনুসারে হতে পারে বা মহাদেশ অনুসারে হতে পারে বিভিন্ন দেশের ম্যাপগুলো কিন্তু এখানে অঙ্কন করা থাকে। পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্র কয় প্রকার ও কী কী? উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্র বিভিন্ন প্রকার হতে পারে, যেমন একটা প্রাকৃতিক মানচিত্র, থিমেটিক মানচিত্র, তথ্যভিত্তিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, সাধারণ সংকল্পসূচক মানচিত্র, এরকম কিন্তু অনেক ধরনের মানচিত্র হতে পারে। পরের প্রশ্ন, প্রাকৃতিক মানচিত্র কাকে বলে? যে মানচিত্রে ভূমিরূপ, ভূতত্ত্ব, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু প্রভৃতি পৃথিবীর কেবল প্রাকৃতিক উপাদানগুলিকে উপস্থাপন করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র। এটা একটা প্রাকৃতিক মানচিত্র। এখানে দেখো উপর দিকে ভূপ্রকৃতি দেওয়া আছে এবং পাহাড় পর্বত দেওয়া আছে, তার সাথে সাথে বিভিন্ন নদী এবং স্বাভাবিক উদ্ভিদ কিন্তু এই মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তাই এটা একটা কি না, এটা একটা প্রাকৃতিক মানচিত্রের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, সাংস্কৃতিক মানচিত্র কাকে বলা হয়? যে মানচিত্রে মনুষ্যসৃষ্ট সাংস্কৃতিক পরিবেশের ভৌগোলিক উপাদানসমূহ যথা গ্রামীণ ও পৌর জনবস্তির বন্টন হতে পারে, পরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহন সংক্রান্ত প্রবাহচিত্র প্রভৃতি সাংস্কৃতিক বিষয়গুলি দেখানো হয় তাকেই বলা হয় সাংস্কৃতিক মানচিত্র। এই সাংস্কৃতিক মানচিত্রের মধ্যে ভারতের বিভিন্ন কালচারগুলোকে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, বিষয়ানুগ বা মানচিত্র বা থিমেটিক মানচিত্র কাকে বলে? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে থিমেটিক মানে থিম, কোনো একটা পার্টিকুলার মানচিত্রে যখন একটা পার্টিকুলার থিমকে উপস্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় থিমেটিক মানচিত্র। যেমন এটা কি না, এটা হচ্ছে ভারতের ক্লাইমেট রিজিয়ন, মানে ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলোকে দেখানো হয়েছে। অর্থাৎ এই ভারতের ম্যাপের মধ্যে ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলোকে দেখানো হয়েছে, তাই এটা একটা থিমেটিক মানচিত্রের উদাহরণ। পরের প্রশ্ন, মানচিত্রের ব্যবহার ও গুরুত্বগুলি লেখো। নাবিক ও বিমান চালকগণ তাদের জাহাজ ও বিমানগুলিকে যথাযথভাবে পরিচালনার জন্য এবং সঠিকভাবে তাদের অবস্থান নির্ণয়ের জন্য মার্কেটর চার্ট ব্যবহার করেন। যুদ্ধক্ষেত্রে সামরিক প্রয়োজনে গ্রিডযুক্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহৃত হয়। গবেষক ও ছাত্রদের গবেষণায় ও প্রকল্প রচনায় মানচিত্রের বিশেষ প্রয়োজন আছে।
পর্যটকগণ বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য মানচিত্রের সাহায্য নেন। আঞ্চলিক ও নগর পরিকল্পনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, কার্টোগ্রাম কাকে বলা হয়? যখন কোনো পরিসংখ্যান বা তথ্যাদিকে চিত্রে রূপায়ণ করা হয় তখন তাকে কার্টোগ্রাম বলা হয়। যেমন পাই গ্রাফ, বার গ্রাফ ইত্যাদি। ঠিক আছে, এটা বার গ্রাফ হবে। তো কোন একটা তথ্যকে বা পরিসংখ্যানকে যখন আমরা চিত্রে রূপায়ণ করব তখন সেটাকে বলবো আমরা কার্টোগ্রাম। যেমন দেখো, ওয়ার্ল্ড পপুলেশন, পৃথিবীর বিভিন্ন জনসংখ্যাকে যখন আমরা দেশ ওয়াইজ একটা বার গ্রাফ বা স্তম্ভচিত্রের মাধ্যমে দেখিয়েছি, এটা কিন্তু একটা কি না, এটা কিন্তু একটা কার্টোগ্রামের ছবির মধ্যে পড়ে বা কার্টোগ্রামের মধ্যে পড়ে। এদিকে দেখো, ল্যান্ড ইউজ প্যাটার্নস অফ ইন্ডিয়া, এই মানচিত্রের মাধ্যমে কি করা হয়েছে না, ভারতের বিভিন্ন মানচিত্রগুলোকে মানে ভারতের বিভিন্ন ল্যান্ডকে বা অঞ্চলকে বা ভূমিকে কি কি কাজে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট তুলে ধরা হয়েছে। তো এটা কিন্তু একটা কার্টোগ্রামের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, কার্টোগ্রাফি কাকে বলে? মানচিত্র অঙ্কনের বিজ্ঞান ও কৌশলকে বলা হয় কার্টোগ্রাফি। অর্থাৎ মানচিত্র অঙ্কন করার যে বিজ্ঞান বা নির্দিষ্ট একটা কৌশল আছে সেটাকে আমরা কি বলবো না, কার্টোগ্রাফি বলবো। এই হলো তোমাদের মোট 16টি প্রশ্ন। এই 16টি প্রশ্ন করলে প্রত্যেকটা স্কুলেই যে কোশ্চেন করবে তার মধ্যে এই 16টা প্রশ্ন থেকে 2টো প্রশ্ন থাকবে এবং তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।